আহ, একটি কথা নির্বাচন আসলেই শোনা যায়, আমরা অতীতেও শুনেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি বিষয়। আপার বক্তব্য সেটি উঠে এসেছে। গতকাল নির্বাচন কমিশন থেকে বলেছে ইঞ্জিনিয়ারিং এর কোনো আশঙ্কা নেই বা কোনো সুযোগ নেই। আহ, আপনার কাছে আমি জানতে চাই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি আসলে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ২১-এর যারা শুনছেন দর্শক শ্রোতা মণ্ডলী এবং সহ আলোচক সহ সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে যে বিষয়টা আপনি বললেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এখানে ইলেকশনের প্রকৃত যে রেজাল্ট, ফলাফল, জনগণের ভোটের যে প্রতিফলন, সেটা না হয়ে যদি প্রশাসনের বা অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন হয়, সেখানে জনমত প্রতিফলিত না হয়ে জনগণের ভোটের আলোকে ফলাফল প্রকাশিত না হয়ে সেটাকে যদি অন্য কোনোভাবে যদি মেকানিজম করে, সেই মেকানিজমটা কি, কিভাবে সম্ভব? অনেকভাবে তো আসলে অনেকভাবে তো হয়েছে বাংলাদেশের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনারা দেখেছেন পুনরাবৃত্তি কেন? আমরা বারবার এই একই কথা শুনি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এখন এই জায়গাটা তো দুর্ভাগ্য, আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও আমরা এখন পর্যন্ত বাংলাদেশের একটা ইলেকশন সিস্টেম বা মেকানিজম, যে জনগণের ভোটের অধিকার আমরা মর্যাদা এবং সম্মান আমরা রাখতে পারি নাই। আমরা দেখা যাচ্ছে বারবারে যখন নির্বাচন আসে তখন বাংলাদেশে ১/১১ সরকার আসে, এখানে মানুষ মারা যায়, মানুষের মত প্রতিফলন হইতে হয় না নির্বাচনে। এরকম বিষয়গুলো দিনের পর রাতে হয়ে যায়, অথবা আমিডামি নির্বাচন হয়। এইখান একটা গণতান্ত্রিক সিস্টেমটা এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। এটার জন্য আমি মনে করি রাজনৈতিক দল যারা আছে, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন বা যারা আপনারা মিডিয়াতে যারা আছেন, সবার এখানে আসলে দায়বদ্ধতা আছে এবং ভূমিকা রাখার সুযোগ আছে। আপনিও কি ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করছেন বা কোনো দেখছেন এরকম কোনো কিছু ঘটতে পারে? আসলে আমরা জনগণের উপর আস্থা রাখি এবং জনগণের আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার অন্য যে কোনো সরকারের চেয়ে এটা ভিন্ন সরকার। এখানে এই সরকার প্রতিষ্ঠার পিছনে প্রায় ২,০০০ ছাত্র জনতার জীবন, রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় ৪০,০০০-এর মতো ছাত্র জনতা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। দীর্ঘ প্রায় ১৭ বছর লড়াই সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অতএব এই সরকার অন্য যে কোনো সরকারের মতো যেনতেন একটা নির্বাচন দিবেন এবং কোনো বিশেষ গোষ্ঠী, বিশেষ দল বা ব্যক্তিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কোনো কার্যকর কোনো ব্যবস্থা নেবেন বা মেকানিজম করবেন, সেটা আমরা আশা করি না। আমরা তাদের যে আমাদের ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন যে উনি যেরকম নোবেল লরিয়েট হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন লোক, তিনি এমন একটা নির্বাচন দিবেন যেটা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হবে। আমরা তার কথা আস্থা রাখতে চাই, আমরা সেটার বাস্তব প্রতিফলন দেখতে চাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে শঙ্কিত করে, আতঙ্কিত করে। আমরা দেখি যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরও আমাদের যখন নির্বাচনী আইনে আছে যে যারা ঋণ খেলাপি তারা নির্বাচন করতে পারবে না, বা যারা যে দ্বৈত নাগরিকের ব্যাপারে সেইখানে আইনে বাধা আছে, সেখানে দেখা যাচ্ছে যে যখন নির্বাচনের তফসিল ঘোষণার পরও দেখা যাচ্ছে যে একটা বিশেষ দল সেখানে নির্বাচন কমিশনকে মানে প্রভাবিত করার জন্য, বাধ্য করার জন্য সেখানে ঘেরাও করে, অবস্থান করে, এবং সেই নির্বাচন কমিশন বলে যে আমরা যে দুঃখ বারাক্রান্ত মন নিয়ে আমরা যে এখন এই ঋণ খেলাপিদেরকে নির্বাচন করার সুযোগ দিতে বাধ্য হলাম। তো সেরকম পরিস্থিতিতে যখন ৪৫ জন ঋণগ্রস্ত প্রার্থী আইনের দুর্বলতার সুযোগ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে, টিআই বিষয়টি বলছে। হ্যাঁ, এখন এই দুর্বলতা আইনে তো দুর্বলতা নাই, দুর্বলতা হচ্ছে যে আইন প্রয়োগে, এবং আইন প্রয়োগ কারা করতে দেয় না, কেন সেই মুহূর্তে ঋষিকে তার কাজ করতে বাধা সৃষ্টি করা হলো, সেখানে অবস্থান ধর্মঘট করে তাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে এটা পার করে দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হলো। সেগুলো নিয়ে অবশ্যই জনগণ সেটার জবাব দিয়ে নেবেন। আমরা চাই যে ইসি এমন কোনো কার্যক্রম করবেন না। এর আগে ইসিদের যে পরিণতি হয়েছে, জাতির কাছে তাদের অপমানিত হয়েছে, লাঞ্ছিতের জুতার বাড়ি পড়ছে, এরকম কোনো ভূমিকা ইসি পালন করবেন না বলে আমরা আশা করি।